উপজাতিদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় কাজ এগিয়ে চলছে। ভারতের নেত্রকোনার দুর্গাপুরের গারো পাহাড়ের পাদদেশে সোমেশ্বরী নদীর অববাহিকায় বসবাসকারী উপজাতিরা সময়ের সাথে সাথে বদলে গেছে সমতলের বাসিন্দা এসব উপজাতির জীবনযাত্রা। জীবন জীবিকার যুদ্ধে প্রতিনিয়ত সংগ্রাম করে কোনো রকমে টিকে আছেন তারা। কৃষিকাজ ও দিনমজুরি করে কোনো রকমে সংসার চলে তাদের। পুষ্টিকর খাবার ও ওষুধও জোটে না ঠিকমতো। ছেলে মেয়েদের স্কুলে পাঠালেও প্রাথমিকের গণ্ডি বেরোয় না অনেকেই। এছাড়া ভূমির অধিকার থেকেও বঞ্চিত থাকার অভিযোগ এই অঞ্চলের উপজাতিদের। আমি খারিজ করছি কতগুলো জমি, কিন্তু আমি দখল ভোগ করতে পারতাম এখন পর্যন্ত। দিন মজুরি কাজ করে 160 টাকা 120 টাকা, এই টাকা দিয়ে আমরা তো সংসার চলে না, খুবই আর কি কষ্টেই চলি। সারাদিন কাজ করি 160 টাকা রোজে আমাদের পোষায় না। বাচ্চা কাচ্চা অসুস্থ হইলে তাড়াতাড়ি করে ডাক্তার দেখাতে পারি না। উপজাতি নেতারা বলছেন তাদের ভাষা ও সংস্কৃতি এখন অনেকটাই হুমকির মুখে। উপজাতিদের মাতৃভাষা রক্ষায় সরকারি উদ্যোগ এবং তা পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করার দাবি তাদের। কিভাবে তাদের ভাষাকে রক্ষা করা যায় এবং তার জন্য একটা প্রিপিএস থেকে শুরু করে প্রাইমারি প্রাথমিক এবং পর্যায়ে বিভিন্ন তাদের কৃষি সংস্কৃতি ধরে রাখার জন্য যদি পাঠ্য বই অন্তর্ভুক্ত করা হয়, আমার মনে হয় আমাদের ভাষাগুলো অনেকাংশেই আরো বেশি দীর্ঘজীবী হবে। এদিকে উপজাতিদের মাতৃভাষা ও সংস্কৃতি রক্ষায় কাজ করার কথা জানালেন বিরিশিরি ক্ষুদ্রনী গোষ্ঠীর কালচারাল একাডেমির কর্মকর্তা। বিভিন্ন তাদের যে অ্যান্টিক্স, এগুলো আমরা মিউজিয়ামের মাধ্যমে এগুলো সংগ্রহ করছি, কালেকশন করছি এবং আমাদের কিছু গবেষণা কাজ হচ্ছে। এখানে গবেষণার মধ্য দিয়ে আমরা লেখনের মধ্য দিয়ে এগুলোকে ধরে রাখার চেষ্টা করছি। নেত্রকোনার দুর্গাপুর অঞ্চলে গারো, হাজং, খদি ও বানাই সম্প্রদায়ের 50,000-এরও বেশি লোকের বাস। এর মধ্যে বানাই সম্প্রদায়ের মাত্র 3টি পরিবার রয়েছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, নেত্রকোনা। উজানে ভারতের অংশে বাঁধ আর বর্ষায় পাহাড়ি ঢলের সাথে আসা বালি ও পাথরে সোমেশ্বরী, কংস সহ নেত্রকোনার দুর্গাপুর অঞ্চলের অনেক নদী ভরাট হয়ে যাচ্ছে। একসময় খরস্রোতা এসব নদী এখন পায়ে হেঁটেই পার হওয়া যায়। বর্ষা মৌসুম ছাড়া পানি শূন্য থাকে নদীগুলো, ফলে বিপন্ন হয়ে পড়েছে নদীর জীব বৈচিত্র্য। পরিবেশ উন্নয়ন কর্মীরা বলছেন, নদী থেকে অপরিকল্পিতভাবে বালি উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, নদীগুলো খননের কোনো উদ্যোগ নেই। 90-এর দশক থেকেই শুরু হয় সোমেশ্বরী, কংস, গণেশ্বরী সহ দুর্গাপুর অঞ্চলের নদীগুলোর মরণদশা। নদীর বুকে চর পড়ে ভরাট হয়ে গেছে মাইলের পর মাইল। ভারতের মেঘালয় রাজ্য থেকে গারো পাহাড়ের গা বেয়ে বাংলাদেশে প্রবেশ করা নদীগুলোতে এখন আর নেই স্রোতের তীব্রতা। বর্ষা মৌসুম ছাড়া সারা বছরই পানি শূন্য থাকে স্বচ্ছ ও নীল জলের আধার সোমেশ্বরী। স্থানীয়রা জানান, সোমেশ্বরী ও কংস নদীর উজানে ভারতের অংশে বাঁধ আর বর্ষায় পাহাড়ি ঢলের সাথে আসা বালি ও পাথরে ভরাট হয়ে যাচ্ছে নদী। আগে তো অনেক নদী থেকে কামের দুপুরে বাঁচতো, এখন তো নদী বোঝা যান এদিকে কিছু পল্লী পড়াতে নদীটা ভরাট হয়ে যেতেছে। আগে স্রোতের কারণে এই নামাই গেছে না নদীতে। বর্ষাকালেও অনেক সময় দেওয়া যায়, যেমন বড় জোর 3 ফুট 4 ফুট 5 ফুট পানি থাকে, আর তার সব সময় শুকনাই থাকে। পরিবেশ উন্নয়ন কর্মীরা বলছেন, সোমেশ্বরী নদী থেকে অপরিকল্পিতভাবে বালি উত্তোলনের কারণে নদী ভরাটের পাশাপাশি নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে। যখন বর্ষাকালে খরস্রোতা নদী পাহাড়ি ঢল আসে, তখন বিভিন্ন এলাকা প্লাবিত হয় এবং আশপাশ এলাকা নদী ভাঙনের শিকার। আর অতিরিক্ত বালির কারণেও নদী ভরাট হয়ে যাচ্ছে। এদিকে সোমেশ্বরী ও কংস নদী খননে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই বলে জানান নেত্রকোনা বোর্ডের নির্বাহী প্রকৌশলী। কংস সোমেশ্বরী খননের ব্যাপারে এখনো সেরকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি, তবে আমাদের একটা মরফোলজিক্যাল ডিপার্টমেন্ট আছে, হাইড্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আছে, তাদের মাধ্যমে সেগুলো স্টাডি হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, দীর্ঘদিন ধরে বালি ও পাথর জমে সোমেশ্বরী, কংস ও গণেশ্বরী নদীর তলদেশের উচ্চতা বেড়েছে প্রায় 22 ফুট। সোমেশ্বরী, কংস সহ দুর্গাপুর অঞ্চলের নদীগুলোর হারানো রূপ ফিরিয়ে আনতে নদী খনন এবং উজানে বাঁধ অপসারণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। দুর্গাপুরের সোমেশ্বরী নদী থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, নেত্রকোনা। দর্শক, আমরা আমাদের রিপোর্টগুলোতে যেমনটি দেখছিলাম যে নেত্রকোনার এই সমতলের আদিবাসী যারা রয়েছেন তাদের জীবনযাপনের বিভিন্ন চিত্র। এবার এই বিষয়ে কথা বলতে আমার সাথে মতিলাল হাজং, আদিবাসী নেতা। মতিলাল হাজং, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আপনার কাছে যে বিষয়টি আমি জানতে চাইব যে আদিবাসীদের বিশেষ করে তাদের যে চিকিৎসা এবং জীবনযাপন যে পদ্ধতির কথা আমরা রিপোর্টে দেখলাম, সেই বিষয়ে আরেকটু বিস্তারিত যদি বলতেন আপনাদেরকে। ধন্যবাদ আপনাকে।
সময়ে টিভি আমাকে এই সুন্দর সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি চিকিৎসা এবং স্বাস্থ্যসেবা করতে চাই। আমাদের সঠিকভাবে ওই রিমোট এলাকায় আমাদের স্বাস্থ্যসেবা সঠিকভাবে না হওয়ার কারণে আমাদের গর্ভকালীন সময়ে আমাদের যে মাগুলো আছে অনেকেই মৃত্যুবরণ করে এবং ঝুঁকির মধ্যে থাকে। এখান থেকে যদি ছেলে সন্তান প্রসবের জন্য যদি নিতে হয় তাহলে রাস্তাঘাট না থাকার কারণে এবং রাস্তাঘাট মানে সুব্যবস্থা না থাকার কারণে রাস্তাঘাটে অনেক মারা যায়। এইভাবে আমাদের প্রমাণ রয়েছে। কাজে আমি সরকার বাহাদুরের কাছে অনুরোধ রাখবো যাতে আমাদের এই আদিবাসী এলাকায়, রিমোট এলাকায়, পাহাড়ি এলাকায় যাতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয় এবং সেবা চিকিৎসাগুলো যে সুন্দরভাবে পাওয়া যায় তার সুব্যবস্থা করার জন্য আমি আহ্বান রাখি। এবং পুষ্টির ব্যাপারে আমাদের শিশু সন্তানরা পুষ্টির অভাবে অনেকে রুগ্ন অবস্থায় আছে। এই রুগ্ন অবস্থা থেকে পরিত্রাণের জন্য এবং এটার উপায় বের করার জন্য সরকার এটা সুবিহিত একটা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং স্বাস্থ্যসেবা শিশু সন্তানদের পুষ্টি নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণের জন্য আমি আহ্বান রাখি। বিশেষভাবে আমি আমার এই পাহাড়ি এলাকায় ম্যালেরিয়া এবং ম্যালেরিয়ার যে কার্যক্রম এখানে মন্থর গতিতে যদিও কিছু এনজিও কাজ করে তা ওইটা সীমিত। কাজে এই ম্যালেরিয়া অভিযানের এবং ম্যালেরিয়া নিরোধ করার জন্য এটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি আহ্বান রাখি। সেখানে ভাষা ও সংস্কৃতির বিষয়ে যে বিষয়টি রয়েছে সরকারি উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। আমরা যারা আদিবাসী রয়েছেন তাদের মাতৃভাষায় শিক্ষা গ্রহণ কার্যক্রম সেই বিষয়টি আপনার এখানে কেমন এগিয়ে চলছে? আমাদের এখানে মাতৃভাষার ব্যবস্থাটা এনজিও ভিত্তিক বা সংগঠনের ভিত্তিক করা হয়, কিন্তু সরকারিভাবে এটা কোনো পদক্ষেপ নেওয়া হয় না। যেহেতু মাতৃভাষা শিক্ষার জন্য আমাদের যে সমস্ত সরকারি প্রাইমারি স্কুল আছে সেখানে বাঙালি শিক্ষক থাকার কারণে এবং বাঙালি শিক্ষকদের ভাষা না বোঝার কারণে অনেক আদিবাসী শিশু ছড়ে পড়ে যায় এবং তাদের লেখাপড়ার যে গতিরোধ হয়ে পড়ে। কাজেই মাতৃভাষা যদি প্রচলন না করা হয় পিপিএসসি স্কুলই হোক আবার প্রাইমারি স্কুল তাহলে ওই ছড়ে পড়ার অবস্থা কমবে। আশা করি আমি তৈরি করে যদি আমাদের আদিবাসী এলাকার স্কুলগুলোর মধ্যে আদিবাসী শিক্ষক নিয়োগের মাধ্যমে যদি পাঠদান করার সুযোগ গ্রহণ করা হয় তাহলে আমার মনে হয় আমাদের মাতৃভাষা চর্চাটা থাকবে এবং সংস্কৃতিটা রক্ষা হবে। আমি এটা মনে করি। আপনাকে ধন্যবাদ। দর্শক মতিলাল হাজব তিনি বলছিলেন এই এলাকার আদিবাসীদের জীবন যাপনের বিভিন্ন বিষয় নিয়ে। আপনারা দেখছেন সময় সংবাদ। নেত্রকোনা দুর্গাপুরের রাস্তাঘাটের বেহাল দশা। পৌরসভা সহ জেলা সদরের সাথে যোগাযোগের রাস্তা ও ব্রিজগুলো ভাঙাচোরা। অনেকদিন ধরে পৌর এলাকার বেশ কয়েকটি রাস্তা ক্ষতিগ্রস্ত হলেও সংস্কারের উদ্যোগ নেই বলে অভিযোগ শহরবাসীর। তবে দুর্গাপুরের মেয়র জানান বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো সংস্কার করা হবে। অন্যদিকে নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান দুর্গাপুর অঞ্চলের ক্ষতিগ্রস্ত সড়ক ও ব্রিজের নির্মাণ কাজ চলছে। প্রশ্নালী ক্যামেরায় নেত্রকোনার প্রতিনিধি আলপনা বেগমকে সাথে নিয়ে হারুন রশিদের আরও একটি প্রতিবেদন। নেত্রকোনার দুর্গাপুর অঞ্চলের আন্তজেলা ও অভ্যন্তরীণ সড়কগুলোর বেহাল দশা। দুর্গাপুর ও নেত্রকোনা দুর্গাপুর সড়কের বেলি ব্রিজগুলো প্রায়ই ভাঙা থাকে। অতিরিক্ত বালি বোঝাই কাজ চলাচলের কারণে একটি যানবাহন চলতে না করতেই আরেকটি ভেঙে পড়ে। একই দশা বিরিশিরি বিজয়পুর সড়কেরও। এছাড়া দুর্গাপুর পৌর শহরের বেশিরভাগ রাস্তাঘাটেরও বেহাল অবস্থা। প্রায়ই ঘটে দুর্ঘটনা। দিনের পর দিন এই অবস্থা চললেও রাস্তা ও ব্রিজ সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে স্থানীয়দের। ট্রাকের এই অতিরিক্ত ভারীর চাপে কিন্তু আমাদের এই রাস্তার এই অবস্থা। রাস্তা ভাঙাচোরার কারণে আমাদের স্কুলে যেতে অসুবিধা হয়। ভাঙাচোরা রাস্তার কারণে আমরা গর্তে পড়ে যাই এবং আমাদের পোশাক নষ্ট হয়ে যায়। তার বৃষ্টি হলে কাদা বাড়ে, স্কুলে চাইলে কাদা নিয়ে আসে। দর্শনীয় স্থান আছে যেটা দেখার জন্য বাইরের থেকে পর্যাপ্ত রাস্তাঘাটের বেহাল অবস্থার কারণে এবং মানুষজন প্রায় দুর্গাপুর পৌরসভার মেয়র জানান বরাদ্দ না থাকায় রাস্তার সংস্কার কাজ করা যাচ্ছে না। বিভিন্ন মন্ত্রণালয়ে দরখাস্ত দিয়েছি। আশা করি আগামী বাজেটে পৌরসভায় অনেক বড় ধরনের সহযোগিতা সরকারের কাছে পাবো।
এদিকে নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, দুর্গাপুর অঞ্চলের সড়ক সংস্কার এবং 5টি ক্ষতিগ্রস্ত বেইলি ব্রিজের স্থলে আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণের কাজ চলছে। 3টি সেতু কাজ দরপত্র আমরা আগামী মাসে দরপত্র আহ্বান করব। 2016 জুনের ভিতরে 8টি সেতু পাতার সমাপ্ত হবে, তখন এই অঞ্চলের যোগাযোগ একটা পরিবর্তন হবে। দুর্গাপুরে সড়ক ও জনপথ বিভাগের 90 কিলোমিটার সড়কের মধ্যে 44 কিলোমিটার এবং পৌরসভার 120 কিলোমিটার সড়কের 60 কিলোমিটারই কাঁচা। হারুনুর রশিদ, সময় সংবাদ, নেত্রকোনা। আপনারা দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন।